হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি নবম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025। আজকে তোমাদের 18 নম্বর স্কুলটা করাবো। তো চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাব। দেখো একের 1 নম্বর প্রশ্নটা আমাদের কী বলেছে, কোনো দ্রব্যের 28% ছাড়ে বিক্রয় মূল্য 36 টাকা হলে দ্রব্যটির ধার্য মূল্য কত হবে সেটা বের করতে বলেছে। দেখো দ্রব্যের ধার্য মূল্য চেয়েছে, তাহলে এখানে ছাড় দিয়েছে 28%। তাহলে 28% ছাড় থেকে আমরা বলতে পারবো কোনো দ্রব্যের যদি ধার্য মূল্য, যেটাকে আমরা এমপি বলবো, এমপি যেটা মার্জিনাল প্রাইস, ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তার ছাড় দিয়েছে কত 28%, মানে 28 টাকা ছাড়। তাহলে দেখো 28% ছাড়ে আমাদের এসপি কত হবে, বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হবে 100 থেকে 28 বিয়োগ, তাহলে 100 থেকে 28 বিয়োগ করে নেবা, তাহলে দেখো এসপি পেয়ে যাবা। এটা 2, এটা হয়ে গেল আমাদের কত হয়ে গেল, এটা 9, এটা 7 হয়ে যাবে, তো 72 টাকা হয়ে যাবে আমাদের বিক্রয় মূল্য। এসপি হচ্ছে সেল প্রাইস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো তো আমাদের ধার্য মূল্য বের করতে বলেছি। তা আমরা যদি বলি আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে 36 টাকা, তাহলে 72 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা, মানে আমরা বলতে পারবো এই যে বিক্রয় মূল্য 72 টাকা হলে ধার্য মূল্য কত এমপি, সেটা হচ্ছে 100 টাকা। আর 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে এমপি, 100/72। তারপরে আমরা বলবো এখানে যে বিক্রয় মূল্য, আমাদের দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে 36 টাকা, তাহলে 36 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে এমপি ধার্য মূল্য আমরা পেয়ে যাব। দেখো 100/72 × 36, ঠিক আছে। এটা সরল করে আমরা ধার্য মূল্য পেয়ে যাব। 36 দিয়ে 72, 2 দিয়ে আমরা 100কে কাটলে 50 পেয়ে যাব। তা দেখো আমাদের ধার্য মূল্য পেয়ে গেলাম 50 টাকা। এই যে অ্যান্সারটা আমাদের কত, অ্যান্সারটা হচ্ছে 50 টাকা। তাহলে 50 টাকা দেখো আমাদের বি নাম্বার অ্যান্সার আছে, অ্যান্সারটা বি নাম্বার। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো আমাদের কি বলেছে এখানে, আমাদের PQRS একটা সামুদ্রিক দেওয়া আছে, এই সামুদ্রিকের একটি কোণ বলে দিয়েছে, আরেকটা কোণ বলে দিয়েছে। তাহলে এই কোণের মানটা বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে সামুদ্রিকের ছবিটা দেখে নেব। দেখো সামুদ্রিকের ছবি PQRS, এই যে আমাদের দেখো PQRS একটা সামুদ্রিক আছে। কোণগুলি দেখো তো SPQ, তাহলে SPQ মানে এই কোণটা কত বলেছে 85 ডিগ্রি। আর SQR, তাহলে আমাদের SQ যোগ করতে হচ্ছে, এই যে SQR, তাহলে এই কোণের কথা বলেছে, এটা বলেছে 55 ডিগ্রি। আর মান চেয়েছে কার, মান বলেছি RSQ, তাহলে দেখো RSQ মানে এই কোণটা বের করতে বলেছে। দেখো সামুদ্রিকের বিপরীত কোণ সমান হয়, তাহলে এই কোণের সঙ্গে এই কোণের সমান, তাহলে এটা যে 85 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও পেয়ে গেলাম আমরা 85 ডিগ্রি কোণটা। এবার দেখো এই যে ত্রিভুজটা আছে QRS ত্রিভুজের দুটি কোণ জানা আছে, তাহলে 3 নম্বর কোণটা কিন্তু আমরা বের করতে পারবো ত্রিভুজের ধর্ম অনুসারে। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বাদ দিব। তাহলে আমাদের এই দুটো কোণের যোগফল কত, দেখো এই দুটোকে যোগ করলে 5 5 10 0, আর এদিকে 8 5 13 1 14, 140 ডিগ্রি। তাহলে আমরা 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বিয়োগ করি, আমরা পেয়ে যাবো এই কোণটা। তাহলে আমাদের বিয়োগ ফলে দেখো কত পেয়ে যাবো, 40 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে এই যে কোণটা, যে কোণের মানটা বের করতে বলেছিল RSQ, আর কোণ RSQ সমান কত 40 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই যে আমাদের এটা 40 ডিগ্রি অ্যান্সার, সেটা আমাদের বি নাম্বার অপশানে আছে। 3 প্রশ্নটা, 2 প্রশ্ন হয়ে গেছে। 3 প্রশ্নটা আমাদের বলেছে এই বিন্দুটি Y অক্ষ থেকে দূরত্ব কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো Y অক্ষ থেকে দূরত্ব, তাহলে Y অক্ষ থেকে দূরত্ব আমরা কি করে বের করব। তাহলে এখানে দেখো তোমাদের জানতে হবে এটা, যে এটা হচ্ছে আমাদের Y অক্ষ, এটা হচ্ছে X অক্ষ। তাহলে বিন্দুটা কোথায় আছে, আমাদের বিন্দুটা আছে -8 -9, তাহলে যে -8 -9, তাহলে এই জায়গায় আছে বিন্দুটা, ঠিক আছে। এটা হচ্ছে -8 -9। তাহলে Y অক্ষ থেকে দূরত্ব চেয়েছে, এখান থেকে এই দূরত্বটা কতটা। তাহলে এই দূরত্ব বলতে দেখো এই যে আমাদের এদিকে গেছে 8 একক, তাহলে এই যে 8 একক, এটাই তো আমাদের 8 একক। তাহলে এই দূরত্ব যতটা হবে, এইভাবে গেছে বিন্দুটা, তাই না। তাহলে আমাদের এই যে দেখো এক্সে যে 8 একক, তাই না। তাহলে আমাদের হবে 8 একক। আমাদের শুধু এই যে দূরত্ব যেহেতু ধনাত্মক মানটাই নেব, মাইনাসটা নেব না। কত দূর দূরত্ব, এখান থেকে 8 একক গুনেছিলাম, 8টা ঘর। তাহলে এই বিন্দুটি Y অক্ষ থেকে দূরত্ব কিন্তু আমাদের 8 একক, অ্যান্সারটা বি নাম্বার। চলে যাবো পরের প্রশ্নে। আমাদের বলেছে দেখো 4 নম্বর প্রশ্ন, এই যে 7 সেমি চওড়া একটি বৃত্তাকার বলের বাইরে এবং ভিতরের পরিধির পার্থক্য বের করতে বলেছে। তাহলে আমাদের একটা বলয় বলেছে। তা দেখো আমরা বলের ছবিটা দেখে নেব। এই যে আমাদের দেখো এই যে
7 সেমি চওড়া। চওড়া বলতে এখানে দেখো 7 সেমি বলেছে, এই যে চওড়াটা এটা 7 সেমি। এখানে আমাদের বলের কেন্দ্রবিন্দু, আমরা এখানে দেখো কেন্দ্রবিন্দু যদি ও নাম দিই তাহলে যে ওপিটা, তাহলে এটা হচ্ছে বলের বহির্ব্যাসার্ধ। তো এখানে ওপি বহির্ব্যাসার্ধ আমরা নিয়ে নিলাম আর, তাহলে এটা আমরা নাম দিয়ে দিলাম, এদিকে টি নাম দিয়ে দিলাম। তাহলে ওটি কত হবে? তা দেখো ওটি আমরা পাবো এই যে টিপি যেটা পিটিটা আমাদের 7, তাই না? এই যে এইটুকু 7 মানে পিটি 7। তাহলে আমরা এই যে ওপি থেকে মানে আর থেকে, ওপিটা হচ্ছে আর থেকে 7 বাদ দিলাম। তাহলে আমরা দেখো এটা অন্তর্ব্যাসার্ধ পেয়ে গেলাম বলের। তা বলের একটি বলের বহির্ব্যাসার্ধ যেটা আর অন্তর্ব্যাসার্ধ হচ্ছে এটা। তাহলে এদের দেখো পরিধির যেটা পার্থক্য বলেছে, তাই না? আচ্ছা, পরিধি বলতে দেখো আমাদের যেহেতু বলি এই যে বলের যে বাইরের যে পরিধি হবে কত, 2 পাই আর, বৃত্তের পরিধির সূত্র 2 পাই আর থেকে বাদ, পার্থক্য মানে বিয়োগফল, বাদ যাবে কোনটা? এই যে আমাদের বলের ভিতরের যে পরিধি আছে, তাই না? তাহলে ভিতরের পরিধির সূত্র কি? ভিতরের পরিধির সূত্র ওই একই সূত্র, ভিতরেটা আমাদের একটা বৃত্ত, এটা আমাদের 2 পাই আর। তাহলে 2 পাই আর, আরটা কিন্তু আমাদের এটা পেয়েছে, দেখো এই যে এটা আমাদের ব্যাসার্ধ যেটা আমরা পেয়েছি ওটি, ঠিক আছে? এই যে বৃত্ত ভিতরে যে বৃত্তটা আছে, তো এটা হয়ে যাবে আমাদের R-7। তাহলে এই সরলটা আমাদের বের করতে হবে কত হবে, তখনই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে আমরা 2 পাই আর মাইনাস, এখানে গুণ করে নিই, তাহলে 2 পাই আর এটা মাইনাস মাইনাসে প্লাস, আর 2 পাই ইন্টু 7, তো এটা তো আমাদের কেটে গেল। তাহলে এইটুকুটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো আমাদের কত আসবে, 2 ইন্টু পায়ের মানটা 22-এর 7 আমরা বসিয়ে দেবো, আর এখানে 7 আছে, 7 কেটে দাও। তাহলে আমরা পেয়ে যাবো কত, 44 বর্গ সেমি, তাই না? বর্গ সেমি বলছি 44 সেমি, যেহেতু আমাদের পরিধি তো সেমি হবে এককটা, 44 সেমি। দেখো এই নাম্বার অপশানে আছে। চলে যাবো আমরা পরের প্রশ্নে, 2-এর 1 নম্বর। 2-এর 1 নম্বর অঙ্কটা দেখবো আগের ক্লাসে আমাদের করা হয়ে গেছে, তোমরা আগের ক্লাসগুলো দেখো, অঙ্কটা পেয়ে যাবা। আর 2 নম্বরটা, এই 2 নম্বর অঙ্কটাও আমাদের আগের ক্লাসে হয়েছে, তবু তোমাদের দেখাচ্ছি এখানে দেখো একটু, যেহেতু আমাদের মানগুলো আলাদা আছে। তাহলে আমাদের একটা ত্রিভুজ আছে, দেখো ত্রিভুজ এবিসি, এবিসি একটা ত্রিভুজ, আর এবি এবং এসি বড় মধ্যবিন্দু ডি, এই যে ডিই। তাহলে কোনো ত্রিভুজে দুটি বড় মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে কী হবে, অর্ধেক হবে, সমান্তরাল হবে, ঠিক আছে? এই যে বিসির অর্ধেক ডিই। তাহলে এখানে আমাদের ডিটা বলেছে 7, তাহলে বিসি জানতে চেয়েছে, তাহলে 7-এর ডবল বিসিটা হবে আমাদের 14, তাহলে বিসির মান 14 পেয়ে যাবো, ঠিক আছে? 14 সেমি। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্নটা বলেছে একটি সরলরেখাংশের দুটি, ঠিক আছে, প্রান্তবিন্দুর স্থানাঙ্ক আমাদের বলে দিয়েছে, তাহলে রেখাংশটির দৈর্ঘ্য চেয়েছে। তো এটা আমাদের সহজে হয়ে যাবে, রেখাংশের দৈর্ঘ্য, তাহলে দুটি বিন্দুর মধ্যে যে দূরত্ব তার সূত্রে আমরা অ্যাপ্লাই করব, তাই না? দেখো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব আমরা কি করে পেয়ে যাব, আমাদের যে দুটি বিন্দু আছে, এই যে এই বিন্দুটাকে আমরা এ ধরে নিলাম, আর এই বিন্দুটাকে আমরা বি ধরে নিলাম। তাহলে এখানে এ বি আমাদের বের করতে হবে এ বি দূরত্ব। তাহলে এটা পাবো √, দেখো এক্সের পার্টের বিয়োগফল, তাহলে তো 0 আছে, তাহলে -2 এর বর্গ, 0 দাম নাই, আর এখানে দেখো ওয়াইয়ের পার্টের বিয়োগফল, তাহলে এটা আমাদের হয়ে যাবে এই যে এটা কত, এটা আছে আমাদের -3/2 তার বর্গ। তো এটা সরল করে আমরা অ্যান্সার পেয়ে যাব, এটা আমাদের 4 আসবে, এটা 9/4 আসবে, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করবা, এটা 16 + 9/4। তাহলে উপরে আমাদের দেখো, উপরে আমাদের আসবে 25, ঠিক আছে? উপরে আমাদের আসবে 25 এটা, আর নিচে আমাদের 4, 25-এর বর্গমূল করবা, এটা 5 পেয়ে যাবে, আর 4-এর বর্গমূল 2, তাহলে 5/2, ঠিক আছে? আমাদের যে দৈর্ঘ্যটা, এই যে রেখাংশের দৈর্ঘ্য 5/2, এটাকে যেহেতু ভাগ করে নাও, তাহলে ভাগ করে 2.5 পেয়ে যাবে এটা, ঠিক আছে? এটা যে ভাগ করে কত পাবা, 2.5, এত একক দূরত্ব, ঠিক আছে? ভাগ করলেও হবে, না করলেও হবে তোমাদের। তাহলে আমরা পেয়ে গেছি রেখাংশের দৈর্ঘ্য কত, 2.5। 4 নম্বর প্রশ্নটা দেখো, কোনো সমবাহু ত্রিভুজের উচ্চতা দ্বিগুণ করা হলো, ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে সেটা বের করতে বলেছে। সমবাহু ত্রিভুজের উচ্চতা দ্বিগুণ করবে, একটা ভালো প্রশ্ন। তো আমরা চলে যাব সমবাহু ত্রিভুজের সূত্রগুলোতে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হবে, উচ্চতার সূত্র জানতে হবে, এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে এখানে। তাহলে আমাদের দেখো এখানে সমবাহু ত্রিভুজ আছে, তো তাহলে আমরা ত্রিভুজটির যে উচ্চতা যদি বলি, আমরা ধরে নেব প্রথমে উচ্চতা কত, তাহলে প্রথমে উচ্চতা ধরে নিলাম x, এবার উচ্চতা দ্বিগুণ করবে, তাহলে উচ্চতা দ্বিগুণ করবে বলতে আমাদের উচ্চতা কত হবে, 2x হয়ে যাবে, এই যে আমাদের উচ্চতা। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার বাহু দৈর্ঘ্য, আমরা বাহু সমবাহু ত্রিভুজের বাহুকে আমরা ধরে নিলাম a, তার সমবাহু ত্রিভুজের বাহু যদি a হয়, তাহলে উচ্চতা কত হবে, উচ্চতা, তাহলে উচ্চতা আমরা পেয়ে যাব এই যে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র √3 × বাহু। তাহলে দেখো
আমাদের উচ্চতা প্রথমে এক্স ধরেছিলাম, তাহলে এটা আমরা প্রথম এই যে উচ্চতা এক্স পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা কী পেয়ে যাব, এখান থেকে আমরা এর মান পেয়ে যাব বাহুটা। তাহলে যদি বাহুটা বের করতে চাই এখানে, তাহলে বাহু সমান হয়ে যাবে দেখো 2x/√3, এটা হলো আমাদের বাহু। আচ্ছা, এটা যদি বাহু হয়ে যায় তার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে এটা দেখো, এই যে √3/4, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। তাহলে বাহুর স্কোয়ার বলতে 2x√3 ইন্টু 2x√3, দুবার গুণ করে দিলাম বাহুটাকে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এই যে প্রথমে যেটা ছিল ত্রিভুজটা তার এটা আমাদের ক্ষেত্রফল, ঠিক আছে। উচ্চতা দ্বিগুণ না করে এটা, এবার যদি উচ্চতা দ্বিগুণ করা হয়, তাহলে উচ্চতা যদি দ্বিগুণ করা হয় দেখো, আমাদের যে উচ্চতার সূত্র এই যে √3/2 ইন্টু বাহুটা এ, তাহলে উচ্চতা যদি দ্বিগুণ করি তাহলে দেখো আমাদের কি হবে, আমাদের উচ্চতা দ্বিগুণ করলে এই যে দেখো, তাহলে আমাদের উচ্চতা যে দ্বিগুণ বলেছে, তাহলে এই মানটা আমাদের কত হয়ে যাবে, এটা হবে আমাদের 2x হয়ে যাবে, তাই না। এটা হবে 2x যদি উচ্চতা দ্বিগুণ করেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বাহুটা কত হবে, এটা তো আমাদের উচ্চতার সূত্র। তাহলে উচ্চতা এখন দ্বিগুণ করলে দেখো এর মানটা আমরা কত পেয়ে যাব, তাহলে এর মানটা পেয়ে যাবো এটা 4x, আর এখানে হয়ে যাবে আমাদের √3। তাহলে এই ক্ষেত্রে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, তাই না। ক্ষেত্রফলটা এই ক্ষেত্রে কত, তাহলে ক্ষেত্রফলটা দেখো √3/4 ইন্টু বাহু মানে 4x/√3 ইন্টু 4x/√3। আচ্ছা, এবার দেখো আমাদের এই যে আমাদের আগের ক্ষেত্রফলটা এটা, আর এখন ক্ষেত্রফল এটা, আমাদের এটা কি বৃদ্ধি হবে, উচ্চতা বেড়েছে, তাহলে আমাদের ক্ষেত্রফলটা বেড়েছে। তাহলে কতটা বেড়েছে সেটা আমরা হিসাবটা করবো, যোগ বিয়োগ। তাহলে দেখো এখানে যদি আমরা একটু সরল করে নিই, তাই এটা তোমরা পেয়ে যাবা, এই যে দেখো এটা আমাদের হবে 4, এই যে 4√3 s² হবে এটা, আর এখানে এটাতে হয়ে যাবে আমাদের কত, এটা হয়ে যাবে 3, 3 4 12। তাহলে আমরা এটা কিন্তু পেয়ে যাবো কত, আচ্ছা এখানে তো আমরা কাটাকাটি, আচ্ছা 12টা লিখে দিলাম, কাটাকাটি এখানে করে নিচ্ছে দেখো এই যে 3। তাহলে আমাদের এটা পেয়ে যাবো এই যে ক্ষেত্রফলটা √3s² বাই কত, এটা 3 পেয়ে গেলাম, √3s²/3। একইভাবে এখানে 4 4 কেটে দিলাম, তাহলে এই ক্ষেত্রে আমরা পেয়ে যাব কত, 4√3s², আর নিচে 3 হবে আমাদের, তো এটা দাঁড়িয়ে গেল। এবার আমরা বিয়োগ করবো যে কতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। দেখো ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ। আর শতকরা বৃদ্ধি যদি একবারে বের করি দেখো, যেটা আমরা এই যে বড় ক্ষেত্রফল থেকে, এই যে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, এই যে √3। তাহলে আমরা আগে বিয়োগটা করে নিই কতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, তারপরে আমরা দেখাবো শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এটা যদি সরল করো তাহলে আমাদের তো লসাগু 3, তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে, তাহলে 4টা আছে এখানে 1টা আছে, তাহলে এখানে 3√3s² হয়ে যাবে, এটা 3 3 কেটে গেল, তাহলে আমাদের শুধু √3s² পেয়ে গেলাম। এতটা আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, তাই না। আচ্ছা, শতকরা কত বৃদ্ধি পেয়েছে, দেখো শতকরা বৃদ্ধি পাওয়ার যে নিয়মটা সেটা এইভাবে করবা। দেখো ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এই যে √3s², কী থেকে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এই যে এটা ছিল, তাই না, এটা প্রথমে ক্ষেত্রফল ছিল, এটা থেকে বৃদ্ধি পেয়েছে এটা, তাই যেটা থেকে পেয়েছে প্রথমে সেটা আমরা নিচে দিব, এই যে আমাদের, আর 100 দিয়ে গুণ করবো যেহেতু শতকরা। এভাবে ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পায় সেটা বেরিয়ে আসবে আমাদের। আচ্ছা, এখানে দেখো আমরা সরলটা করব, সরলটা এভাবে হবে, উপরে ছিল আমাদের √3s², আর এটা আমাদের উল্টে যাবে ভগ্নাংশটা 3/√3s², আর এখানে 100টা গুণ ছিল, √3 কেটে দাও, s² কেটে দাও। তাহলে দেখো তো এখানে হিসাবটা 100 আর 3 গুণ করে কত যাবে, 300। তার শতকরা বৃদ্ধি পাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই যে 300 বর্গ একক বা 300%, তাই না, পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিলাম, এটাই আমাদের অ্যান্সার। পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো পরের প্রশ্নটা আমাদের কি বলেছে, 5 নম্বর প্রশ্নটা এবার দেখো। তাহলে আমাদের 5 নম্বর প্রশ্নটা বলেছে, কোনো শ্রেণীর পরিসংখ্যা 14 এবং নিম্ন ও ঊর্ধ্ব সীমানা যথাক্রমে বলে দিয়েছে, এই যে 19.5 এটা হচ্ছে নিম্ন সীমানা, আর 26.5 এটা হচ্ছে ঊর্ধ্ব সীমানা। তো শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব বের করতে বলেছে। তো পরিসংখ্যা ঘনত্ব আমরা পেয়ে যাব, পরিসংখ্যা ঘনত্ব সূত্র হচ্ছে আমাদের কি, এই যে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তো শ্রেণী দৈর্ঘ্য পরিসংখ্যাটা দেওয়া আছে, তার শ্রেণী দৈর্ঘ্য আমাদের বের করে নিতে হবে। শ্রেণী দৈর্ঘ্য পাবো কী করে, এই যে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করি শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে শ্রেণী দৈর্ঘ্যটা বের করে নেব। দেখো শ্রেণী দৈর্ঘ্য পাওয়ার নিয়ম হচ্ছে, এই যে আমাদের উচ্চ আছে 26.5, এটা থেকে নিম্ন সীমাটা বাদ দিয়ে দেবো 19.5। তাহলে এটা আমাদের দেখো কত আসবে, এটা আমাদের 0 চলে আসছে, আর এটা আমাদের দেখো তো এটা 9 কত দিলে 16, তো এটা 7 দিলে দেখো আমরা 7 পেয়ে গেলাম।
তাহলে আমাদের শ্রেণী দৈর্ঘ্য হয়ে গেল 7। এবার দেখো পরিসংখ্যা ঘনত্ব যেটা আমাদের বের করতে বলেছে, শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব পাওয়ার যেটা নিয়ম, এই যে পরিসংখ্যা বাই, পরিসংখ্যা কিন্তু আমাদের 14, পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 7, এই যে বের করলাম। তাহলে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, এটাকে বলা হয় পরিসংখ্যা ঘনত্ব। তাহলে এটা সরল করে নাও, 7 2 14। তাহলে আমরা দেখো পরিসংখ্যা ঘনত্ব কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে। আমি তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো করে দিলাম, পরে ক্লাসটা তাড়াতাড়ি আসবে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো।